গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা এসেছি ইন্ডিয়ান পলিটি ক্লাস 6 নিয়ে। তো আমাদের আগে 5টা ক্লাস হয়ে গিয়েছে। যারা ক্লাসগুলো এখনও করেনি তারা ক্লাসগুলো দেখে নিতে পারো, লিঙ্ক অলরেডি দেওয়া হয়েছে। তো দেখো, আজকের ক্লাস খুব ইম্পর্ট্যান্ট। আজকে ক্লাসে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে শিডিউল, যে সমস্ত শিডিউলগুলো রয়েছে সে সমস্ত শিডিউলের আমরা বলতে পারো যে ডিটেলস আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে শিডিউল কীভাবে মনে রাখবে তার জন্য যে ট্রিক্স, সে ট্রিক্সটাও আমরা কিন্তু দিয়ে রেখেছি আজকে ক্লাসে, যেটা ক্লাসে আগে সমস্ত আলোচনা করার পর শেষে হবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকে আমাদের ইন্ডিয়ান পলিটি ক্লাস 6, শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, তাহলে দেখো কি বলছে। When the Indian Constitution was adopted in 1949, দেখো অ্যাডপ্টেড বলছে। অ্যাডপ্টেড মানে কি? 1949 26 নভেম্বর। ইট কনসিস্টেড অফ 8 শিডিউলস। তখন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে 8টা শিডিউল ছিল। তো 8টা শিডিউলের জন্য তোমাদের একটু আগেও বলে দিই যে শিডিউলের কনসেপ্টটা কিন্তু 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সেখানেও উল্লেখ রয়েছিল। সেখানে 10টা শিডিউলের কথা উল্লেখ ছিল, কিন্তু যখন অ্যাডপ্ট করা হয় কনস্টিটিউশনকে তখন কিন্তু 8টা শিডিউল ছিল। টুডে উইথ দ্য অ্যামেন্ডমেন্টস, অর্থাৎ সংশোধনের পর ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দেয়ার আর টোটাল অফ 12 শিডিউলস। আজকে টোটাল 12টা শিডিউল রয়েছে। এবার দেখো শিডিউল থেকে কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট। যেমন এবারে তোমরা যদি ডাব্লিউবিসিএস প্রিলির কোশ্চেন দেখো, তাতেও খেয়াল করে দেখবে যে একটা শিডিউল উল্লেখ করে দিয়েছিল যে এই কনসেপ্টটা কততম শিডিউলে ছিল, বা এই এত বলে দিল, বা সপ্তম বা অষ্টম শিডিউলে কোন কনসেপ্টটা রয়েছে। তাহলে তোমাদেরকে কিন্তু প্রতিটাই কিন্তু ডিটেলসে মুখস্থ রাখতে হবে। আর কী রকম আরও ডিপলি কোশ্চেন আসে সেটাও আলোচনা করব। তাহলে চলো আজকে টোটাল 12টা শিডিউল নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্ট শিডিউল দেখো। তো প্রথম শিডিউলে আমাদের কি বিষয় রয়েছে, খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের আর্টিকেল 1 to 4, নেম অফ দ্য স্টেট অ্যান্ড দেয়ার টেরিটোরিয়াল জুরিসডিকশন। তার মানে কি বলতে চাইছে যে ভারতের যে সমস্ত রাজ্য এবং তাদের যে এরিয়া, তাদের কথা উল্লেখ, তাদের বিস্তারিত আলোচনা উল্লেখ রয়েছে। নেম অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড দেয়ার এক্সটেন্ট, অর্থাৎ বলতে গেলে যে ফার্স্ট যে শিডিউল সেখানে ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইন্ডিয়ান যে ইউনিয়ন টেরিটরি সমস্ত কিছু আলোচনা রয়েছে। ওকে, তাহলে এটা ফার্স্ট শিডিউল। তাহলে প্রথম শিডিউল মানে বুঝতে পারছো টেরিটোরিয়াল, ঠিক না? এই ওয়ার্ডগুলো উচ্চারণ করবো, কারণ যখন ট্রিক্সগুলো পড়বো তখন এই ওয়ার্ডগুলো কিন্তু কাজে দেবে। তাহলে এই ফার্স্ট শিডিউল থেকে কোন ওয়ার্ডটা আমাদের মনে রাখার জন্য ইম্পর্টেন্ট বললাম? টেরিটোরিয়াল মানে কি? স্থান। ওকে, নেম অফ দ্য স্টেট অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ। ওকে, চলো নেক্সট সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলে খুব ইম্পর্টেন্ট টপিক রয়েছে, কি দেখো। সেকেন্ড শিডিউলে রয়েছে, এক এক করে যে আলোচনা করি, প্রভিশনস রিলেটিং টু দ্য এমলুমেন্টস, অ্যালোয়েন্স, প্রিভিলেজ অ্যান্ড সো অন অফ। তার মানে কি বলছে যে সেকেন্ড শিডিউলে যে প্রভিশন, যে ব্যবস্থা রয়েছে বা আইন, যে বিধান রয়েছে, কিসের সম্পর্কিত? এমলুমেন্টস, অডটা উচ্চারণ মনে রাখবে কিন্তু। এমলুমেন্টস, এমলুমেন্টস মানে হচ্ছে কি তোমার বেতন, তোমার স্যালারি। অ্যালোয়েন্স মানে বলতে গেলে ভাতা। প্রিভিলেজ মানে তোমার কি বিশেষ বিশেষ অধিকার। তার মানে এই যে সেকেন্ড শিডিউলে কী কী উল্লেখ রয়েছে? বেতনের কথা উল্লেখ রয়েছে, তোমার অ্যালোয়েন্স, তোমার ভাতার কথা উল্লেখ রয়েছে, এবং তোমার যে বিশেষ অধিকার সেসব কথা উল্লেখ রয়েছে। কিন্তু সো অন মানে আরও, কিন্তু কার? অফ বলছে, কিন্তু সবার না, কিন্তু কার কার। 1 নম্বর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, 2 নম্বর দ্য গভর্নর অফ স্টেট, তার মানে ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যের রাজ্যপাল। হয়ে গেল। দ্য স্পিকার অ্যান্ড দ্য ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা, অর্থাৎ লোকসভার স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। দ্য চেয়ারম্যান মানে বলতে গেলে আমাদের ভাইস প্রেসিডেন্ট, অ্যান্ড দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। ওকে, তার মানে লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান মানে ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি চেয়ারম্যান, লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ দ্য স্টেট। যেমন আমাদের রাজ্যে যদি বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে কি? বিধানসভা। তো বিধানসভার স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ বিধান পরিষদ। দেখো, বিধান পরিষদ কিন্তু আমাদের সমস্ত রাজ্যে নেই। এখন বর্তমানে 28টা স্টেটের মধ্যে টোটাল 6টা স্টেটে লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, আর একটা মনে হয় তামিলনাড়ু, ঠিক না, যতটা সম্ভব। তো
এই কয়েকটা স্টেটেরই কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে, ঠিক না? একটু তোমরা কমেন্ট করে জানাবে যে কোন 6টা স্টেটের লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে। আমি তবু একটু বললাম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, 5টা মনে রয়েছে, 6 নম্বরটা যথাসম্ভব তামিলনাড়ু হবে। ওকে, তাহলে কি বলছে যে লেজিসলেটিভ কাউন্সিল মানে বিধান যে পরিষদ, বিধান পরিষদের চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যানের কি রয়েছে কথা উল্লেখ রয়েছে, মানে বেতনের কথা বা এবং তার অ্যালাউন্সের কথা উল্লেখ রয়েছে। জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, জাজেস অফ দ্য হাইকোর্ট, অ্যান্ড লাস্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সিএজি, যেটা আমরা কথা আর্টিকেল 148 থেকেও অ্যাপয়েন্টমেন্ট তার জেনেছি, ঠিক না? তার মানে ব্যাপারটা বুঝো, এখানে তাহলে এত যে ব্যক্তিত্ব রয়েছে তাদের কিন্তু এমোলুমেন্টস মানে স্যালারি, তাদের অ্যালাউন্স মানে ভাতা এবং তাদের বিশেষ অধিকারের কথা উল্লেখ রয়েছে। এবার দেখো তোমাদের সঙ্গে কি খেলতে পারে কোশ্চেনে, তোমাদেরকে কোশ্চেন করে দিল যে সেকেন্ড শিডিউলে কার বেতনের কথা উল্লেখ নেই। খেয়াল করে দেখো তোমরা, প্রাইম মিনিস্টারের কথা কিন্তু উল্লেখ নেই, চিফ মিনিস্টারের কথা কিন্তু উল্লেখ নেই। ওকে, তাহলে এই টাইপের প্রশ্ন পড়তে পারে, বা ফাইন্যান্স মিনিস্টারের কথা উল্লেখ নেই। তার মানে কি বলতে গেলে ইউনিয়ন যতগুলো মিনিস্টার রয়েছে, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, এদের কথা কিন্তু সেকেন্ড শিডিউলে উল্লেখ নেই। তাহলে দেখো কার কার উল্লেখ আছে। প্রথমেই দেখো দুটো করে মনে রাখবো, তাহলে সুবিধা হয়ে যাবে। মানে ভারতের রাষ্ট্রপতি আর রাজ্যের রাজ্যপাল, এদের তো হয়ে গেল। তারপর লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার, তেমনি রাজ্যসভার চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান হয়ে গেল। তেমনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার, আর লেজিসলেটিভ কাউন্সিল বিধান পরিষদের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জজদের হয়ে গেল, আর সিএজি। তার মানে এতজনের এমোলুমেন্টস মানে স্যালারি, অ্যালাওয়েন্স, ভাতা এবং প্রিভিলেজ অর্থাৎ তোমার বিশেষ অধিকারের কথা সেকেন্ড শিডিউলে উল্লেখ রয়েছে। তার মানে আমরা যদি একটু পুরনো দেখি, ফার্স্ট শিডিউলে কি দেখতে পেলে, নেম অফ দ্য স্টেট অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ, মানে কোন শব্দটা উচ্চারণ তোমাকে মনে রাখতে বলছি, টেরিটরিজ। ওকে, সেকেন্ড শিডিউলে আমরা কি ওয়ার্ড পেলাম উচ্চারণ করতে বললাম, এমোলুমেন্টস মানে স্যালারি। ওকে, এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট ট্রিক্সের জন্য। চলো তৃতীয় শিডিউল, ফর্মস অফ ওথ অ্যান্ড অ্যাফার্মেশন ফর, তার মানে বলতে চাইছে যে ওথ মানে শপথ নেওয়ার কথা বলছে, শপথ এবং অ্যাফার্মেশন যে বিশেষ স্বীকৃতি, সে স্বীকৃতির কথা এবং শপথ গ্রহণের কথা কিন্তু উল্লেখ রয়েছে। কাদের কাদের, ফর দ্য ইউনিয়ন মিনিস্টার, তার মানে বিভিন্ন মন্ত্রীর মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মিনিস্টার মন্ত্রী তাদের কথা উল্লেখ রয়েছে, তাদের শপথের কথা উল্লেখ রয়েছে। দ্য ক্যান্ডিডেটস ফর ইলেকশন টু দ্য পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টের ইলেকশনের যে প্রার্থী তাদের কথা উল্লেখ রয়েছে। দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট, পার্লামেন্টের সদস্য। দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট, দ্য জাজেস অফ হাই কোর্ট, the comptroller and auditor general of India CAG, the state minister, the candidate for election to the state legislature and the member of the state legislature। তার মানে এখানে খেয়াল করে দেখো, আগেরটাতে আমরা কি দেখতে পেলাম, অনেকের কি ছিল, এমোলুমেন্টস, অ্যালাওয়েন্সের কথা উল্লেখ ছিল, কাদের কাদের, প্রেসিডেন্ট, তারপর গভর্নর, ইত্যাদি ইত্যাদি। এবার দেখো এখানে তোমাদের দুটো কথা মাথায় রাখতে হবে। এক হচ্ছে কি, এই যে দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট, দ্য জাজেস অফ হাই কোর্ট আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এই তিনজন, এই তিনজন না মানে এই তিনটা পদের কিন্তু যেমন বেতনের কথা উল্লেখ রয়েছে সেকেন্ড শিডিউলে, থার্ড শিডিউলে তাদের শপথের কথাও উল্লেখ রয়েছে। এবার এখানে শপথ এক্সট্রা কাদের কারো হচ্ছে দেখো, ইউনিয়ন মিনিস্টার, ওকে মানে বিভিন্ন মন্ত্রী, ক্যান্ডিডেট ফর ইলেকশন টু দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের নির্বাচনের জন্য যে প্রার্থী তাদের, এবং দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টের সদস্যের কথা উল্লেখ রয়েছে। দ্য স্টেট মিনিস্টার মানে আমাদের যে রাজ্যমন্ত্রী যে যারা রয়েছে তাদের জন্য, দ্য ক্যান্ডিডেটস ফর ইলেকশন টু দ্য স্টেট লেজিসলেটার অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটার মানে বিধানসভার সদস্য বলতে পারো, আর বিধানসভা বিধান পরিষদের যে ইলেকশন তাদের প্রার্থীর কথা। তার মানে এখানে একটা তো বুঝতে পারছো, সিম্পলভাবে যদি বলি, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা আর বিধান পরিষদ এদের সমস্ত মানে বলতে গেলে যে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেটার তাদের প্রত্যেকের মেম্বারের শপথের উল্লেখ রয়েছে এবং তাদের ইলেকশনের জন্য যে ক্যান্ডিডেটস তাদের উল্লেখ রয়েছে। তারপর ইউনিয়ন মিনিস্টারের উল্লেখ রয়েছে আর রাজ্যমন্ত্রীর উল্লেখ রয়েছে। আর যে তিনটা কমন তারা হচ্ছে কি হাইকোর্টের জজ, সুপ্রিম কোর্টের জজ, আর একটা হচ্ছে কি দ্য সিএজি, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট ফোর্থ শিডিউল। ফোর্থ শিডিউলে কী রয়েছে ইম্পর্টেন্ট, অ্যালোকেশন অফ সিটস ইন দ্য রাজ্যসভা টু দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। তার মানে রাজ্যসভায় যে সিট অ্যালোকেশন, সে সিট অ্যালোকেশনের যে নিয়ম সেটা ফোর্থ শিডিউলে উল্লেখ রয়েছে। বলে রাখি যে 250-এর কিন্তু বেশি জন
রাজ্যসভায় ইলেক্টেড হয় না, ম্যাক্সিমাম 250, যেখানে মাথায় রাখবে 238 স্টেট অ্যান্ড বিভিন্ন ইউনিয়ন টেরিটরি থেকে আসে, আর 12 জনকে রাষ্ট্রপতি বিভিন্ন আর্ট, কালচার, স্পোর্টস এগুলো ডিভিশন থেকে কী করতে পারে, নিয়োগ করতে পারে, ঠিক আছে, অ্যালোকেট করতে পারে। তো 238 + 12 = 250, কিন্তু বর্তমানে যদি আমরা বলি 245 জন টোটাল মেম্বার রয়েছে রাজ্যসভায়। তো 4th শিডিউলে রয়েছে কি, অ্যালোকেশন অফ সিটস ইন দ্য রাজ্যসভা। তার মানে দেখো এখানে তাহলে ইম্পর্টেন্ট কী হবে, তাহলে অ্যালোকেশন অফ সিটস, এই ওয়ার্ডটা উচ্চারণ মনে রাখো। ওকে, চলো 5th শিডিউল। ফিফথ আর 6th শিডিউলটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো একসঙ্গে এটা পড়বো আমরা। 5th শিডিউল বলছে প্রভিশনস রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়া। দেখো প্রভিশনস মানে অর্থাৎ নিয়ম বলছে কি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল, ঠিক না, মানে প্রশাসন এবং নিয়ন্ত্রণ কাদের জন্য, শিডিউলড এরিয়াজ মানে অর্থাৎ এসসি অ্যান্ড শিডিউলড ট্রাইবস এসটি, ঠিক আছে, অর্থাৎ এসসি এবং এসটিদের জন্য যে আলাদা করে যে প্রশাসন এবং যে তাদের যে কন্ট্রোল, তাদের নিয়ন্ত্রণ কিন্তু 5th শিডিউলে উল্লেখ রয়েছে। কিন্তু দেখো 6th শিডিউলটা কি, 6th শিডিউলটা হচ্ছে একটু আলাদা। প্রভিশনস রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল, একই কথা, অফ ট্রাইবাল এরিয়া মানে ওই শিডিউল এসটিদের জন্যই, কিন্তু ইন দ্য স্টেট অফ আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। মানে বলতে গেলে কি, এসসি এসটি যা 5th শিডিউলে আমরা যদি পড়ি, 6th শিডিউলে সেটা কী হবে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামদের যে অ্যাডমিনিস্ট্রেশন এবং কন্ট্রোলের কথা কিন্তু উল্লেখ রয়েছে, ট্রাইবাল এরিয়াজের কথা। ওকে, এটা 6th শিডিউল। তার মানে কি, যে 5th শিডিউল অ্যান্ড 6th শিডিউলের গল্পতে 6th শিডিউল শুধুমাত্র যে নর্থ ইস্ট এরিয়ার যে স্টেটগুলো রয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, তাদের যে ট্রাইবাল এরিয়াসগুলো রয়েছে তাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং কন্ট্রোল নিয়ে আমরা আলোচনা করব। আর 5th শিডিউলে সবার প্রায় মানে এরা বাদে, ঠিক না, মানে 5th শিডিউলে নর্মালি এসসি এসটি শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইবদের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা হয়েছে। তাহলে তোমরা মনে এভাবে রাখবে, 5th শিডিউলে নর্মালি এসসি এসটিদের জন্য মানে শিডিউলদের জন্য, শিডিউল যে এরিয়া, শিডিউল যে ট্রাইব, শিডিউল কাস্ট, তাদের জন্য প্রভিশন রয়েছে, তাদের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য প্রভিশন রয়েছে। 6th স্টেটে কী রয়েছে, 6th শিডিউলে কী রয়েছে, আদার দেন মানে এদের বাকি মানে সমস্ত বাদ দিয়ে কী কী থাকছে তাহলে, যেটা নর্থ ইস্টকে আলাদা করে দেখতে হবে, আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, এই 4টা স্টেটের। ওকে, তাহলে এখানে 5th শিডিউল আর 6th শিডিউলে কিন্তু গন্ডগোল হয়ে যাও, কনফিউজ কিন্তু হবে না, ঠিক আছে। নেক্সট 7th শিডিউল খুব ইম্পর্টেন্ট, যেটা এবার আমাদের WBCS কোশ্চেনও এসেছিল। 7th শিডিউলে কী বলছে, ডিভিশনস অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, অর্থাৎ বলতে গেলে 7th শিডিউলের জন্য আমরা একটা ওয়ার্ড উচ্চারণ মনে রাখবো, সেটা হচ্ছে ফেডারাল, যেটাকে বলা হয় কি ফেডারাল লিস্ট। ফেডারাল লিস্ট কি, যে ইন্ডিয়া হচ্ছে কোয়াসি ফেডারাল। কোয়াসি ফেডারাল মানে কি, যেখানে সেন্টার এবং স্টেট দুজনেরই পাওয়ার রয়েছে, কিন্তু সেন্টারের পাওয়ারটা কিন্তু স্টেটের তুলনায় কিছুটা হোক না কেন বেশি। তো ওই জন্য কী বলছে, যে ক্ষমতাকে সেন্টার এবং স্টেটের বেসিসে 3 ভাগে 3টা লিস্টের বেসিসে ভাগ করে দেওয়া হয়েছে। লিস্ট 1 যেটাকে আমরা বলবো ইউনিয়ন লিস্ট, লিস্ট 2 যেটাকে আমরা বলবো স্টেট লিস্ট, আর লিস্ট 3কে আমরা বলবো কনকারেন্ট লিস্ট। এটা কি, লিস্ট 1 ইউনিয়ন লিস্ট, অর্থাৎ এই লিস্টের মধ্যে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেটার বিষয়ে শুধুমাত্র সেন্ট্রাল কী করবে, আইন তৈরি করতে পারে, সেটাকে অ্যামেন্ড করতে পারে। স্টেট লিস্টে কী রয়েছে, সেই সব বিষয় যেখানে স্টেট কী করবে, তার আইন তৈরি করতে পারে, তার অ্যামেন্ডমেন্ট করতে পারে। কিন্তু লিস্ট 3 খুব ইম্পর্টেন্ট, কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে কি, এখানে এমন সাবজেক্টগুলো রয়েছে যে সাবজেক্টগুলোতে স্টেট এবং সেন্টার দুজনে কী করতে পারে, ইকুয়ালি এটাকে মানে ভেবে চিন্তায় আইন তৈরি করতে পারে। তো এই 3টা লিস্টে ভাগ করা হয়, কি ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। এবার দেখো এখান থেকে কোশ্চেন পড়বে, আমরা পরবর্তী ডিটেলস ক্লাসে এগুলো জানবো। ইউনিয়ন লিস্টে রয়েছে কন্টেন্ট 100 সাবজেক্ট, 100টা বিষয় রয়েছে ইউনিয়ন লিস্টে। এখন অরিজিনালি কিন্তু প্রথমে ছিল 97, এখন 100টা হয়ে গেছে। স্টেট লিস্টে এখন রয়েছে 61, প্রথমে ছিল কিন্তু 66, 5টা কমে গিয়েছে। আর কনকারেন্ট লিস্টে রয়েছে 52টা সাবজেক্ট, যেটা অরিজিনালি 47টা ছিল। অ্যাকচুয়ালি এখানে যে দেখো 66 থেকে 61 হয়েছে, আর এখানে দেখো 47 থেকে 52 হয়েছে। স্টেট লিস্ট থেকে 5টা টপিক কী হয়েছে, কনকারেন্ট লিস্টে অ্যাড হয়েছে। ওকে, এটা মাথায় রাখবে। তার মধ্যে তোমাদের একটা ইম্পর্টেন্ট বলে দিই, এডুকেশন। এডুকেশন কিন্তু আগে স্টেট লিস্টে ছিল, এখন এটা স্টেট লিস্ট থেকে এটা কনকারেন্ট লিস্টে অ্যাড হয়ে গেছে, ঠিক না। তো যাই হোক, 7th শিডিউলে কী রয়েছে আমাদের, তাহলে ফেডারেল লিস্টগুলো রয়েছে, অর্থাৎ ডিভিশন অফ পাওয়ার্স বিটুইন ইউনিয়ন অ্যান্ড দ্য সেন্টার। 8th শিডিউল খুব ইম্পর্টেন্ট, হচ্ছে কি ভাষা, অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রিকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের দ্বারা যে সমস্ত ভাষাগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে অফিসিয়ালি, সে সমস্ত ভাষার কথা উল্লেখ রয়েছে। দেখো
অরিজিনালি মানে সংবিধানের সময় ইট হ্যাড 14 ল্যাঙ্গুয়েজ, 14টা ভাষা ছিল অফিসিয়ালি, বাট প্রেজেন্টলি দেয়ার আর 22 ল্যাঙ্গুয়েজ। এবার দেখো ভাষাগুলো কী কী আমরা এক এক করে আলোচনা করে নিই। দেখো A to Z অবধি আমরা নামগুলো দিয়েছি। দেখো এক এক করে যদি বলি আমি, আসামিজ বাঙালি, ওকে, এ থেকে। পিতে বাঙালিজ বোডো, ওকে। ডিতে ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়া, কাশ্মীরি, কোঙ্কনি, मैथिली, মালয়ালম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু। তাহলে এই টোটাল 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে রিকগনাইজড হয়ে আছে। কিন্তু দেখো 14 আর 8 এভাবে মাথায় রাখতে হবে। প্রথম 14টা এতটা ইম্পর্টেন্ট না, পরের 8টা কিন্তু ইম্পর্টেন্ট। কীরকম দেখো, প্রথমে 14টা পরে 15 নম্বর ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছিল সিন্ধি। কোথায়, কবে পেয়েছিল? বাই 21st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, CAA-কে লিখছি আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967, অর্থাৎ 1967 সালে 21তম সংশোধনের দ্বারায় সিন্ধি ভাষাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করা হয় 15 নম্বর ভাষা হিসেবে, ওকে। তারপর দেখো কোঙ্কনি, মণিপুরি অ্যান্ড নেপালি, কোঙ্কনি, মণিপুরি অ্যান্ড নেপালি। দেখো এটা কিন্তু এতে হবে, কিন্তু মানে সবসময় মানে কী বলবো যে ওয়ার্ড মানে অ্যালফাবেটিক্যালি হবে। কোঙ্কনি কে প্রথম, এখানে কিন্তু তোমাকে কোশ্চেন ঘোরাতে পারে যে 15 তো আমরা দেখতে পেলাম সিন্ধি হয়ে গেল, দেখো 15তে কী হয়ে গেল, সিন্ধি হয়ে গেল। এবার তোমাকে প্রশ্ন করতে পারে যে 16, 17, 18 মধ্যে 17 নম্বর কোনটা। এবার দেখো তুমি তো এটা মনে রাখবা যে কোঙ্কনি, মণিপুরি অ্যান্ড নেপালি এই 3টা ভাষা অ্যাড হয়েছিল 71st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে, অর্থাৎ 1992 সালে 71তম সংশোধনের দ্বারা এই 3টা ওয়ার্ড অ্যাড হয়েছে। এবার তোমাকে বলে দিল 17 নম্বর ল্যাঙ্গুয়েজ হিসাবে কোনটা। তুমি ভাববে যা 16, 17, 18 তো 3টা একসঙ্গে একই দিনে অ্যাড হয়েছে, কোঙ্কনি, মণিপুরি, নেপালি। কিন্তু না, কোঙ্কনির কে, মণিপুরের এম, নেপালির এন, IJKLMN, তার মানে কি কে ফর কোঙ্কনি 16 নম্বর, এম ফর মণিপুরি 17 নম্বর, এন ফর নেপালি 18 নম্বর। বুঝাতে পেরেছি, ওকে। তাহলে 21st অ্যামেন্ডমেন্ট দ্বারা সিন্ধি অ্যাড হয়েছে, অ্যান্ড 71st অ্যামেন্ডমেন্টের দ্বারা কী হয়েছে, কোঙ্কনি, মণিপুরি আর নেপালি অ্যাড হয়েছে। আর লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে ভাষা রিলেটেড, সেটা হচ্ছে 92তম 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। এখানে দেখো বোডো, ডোগরি, मैथिली, সাঁওতালি, তাহলে এটাও দেখো BDMS, ওকে। তাহলে বি ফর বোডো মানে কি 19, ডোগরি 20, मैथिली 21, সাঁওতালি 22। তাহলে 21st, আবার বলছি 21st অ্যামেন্ডমেন্টে সিন্ধি, 71st অ্যামেন্ডমেন্টে কোঙ্কনি, মণিপুরি, নেপালি, অ্যান্ড 92nd অ্যামেন্ডমেন্টে বোডো, ডোগরি, मैथिली, সাঁওতালি। তাহলে টোটাল 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়। তার সঙ্গে প্রথমে 14টা এখানে আমরা আছেই, যার মধ্যে বাংলা ছিল, হিন্দি ছিল, গুজরাটি ছিল, কন্নড়া ছিল, কাশ্মীরি ছিল, মালয়ালম ছিল, তারপর মারাঠি ছিল, ওড়িয়া ছিল, পাঞ্জাবি ছিল, সংস্কৃত ছিল, তামিল ছিল, তেলেগু ছিল আর উর্দু ছিল। তাহলে আর আসামিজ ছিল। তাহলে এই কয়েকটা 14টা ল্যাঙ্গুয়েজ ছিল। পরবর্তীতে এই 8টা ল্যাঙ্গুয়েজকে 3টা অ্যামেন্ডমেন্টের দ্বারা কী করা হয়, অ্যাড করা হয়, ওকে। তাহলে 8 নম্বর শিডিউলে কি ভাষা রয়েছে। 9th শিডিউল যদি আমরা চলে যাই, 9th শিডিউলে কী রয়েছে, অ্যাক্টস অ্যান্ড রেগুলেশনস, অরিজিনালি 30 বাট প্রেজেন্টলি 282। কিছু নিয়ম, কিছু আইন এবং রেগুলেশন রয়েছে। প্রথমে তো 13টা ছিল, এখন 282টা হয়েছে। কিসের রিলেটেড, দেখো যখন ইন্ডিয়া স্বাধীন হয় তখন খুব ইম্পর্টেন্ট যেটা মানে ইস্যু হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে ল্যান্ড রিফর্ম, কিছু ভূমি রাজস্ব নীতি এবং তার সঙ্গে সঙ্গে জমিদারি সিস্টেমকে অ্যাবলিশ করা। তো যেটা জওহরলাল নেহেরু কিন্তু করেছিল এই সংবিধানে। তো এটা অনেক সময় যতটা সম্ভব 2019 সালের UPSC কোশ্চিনে কিন্তু অ্যাড হয়েছিল যে 9th শিডিউলের যে অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। দেখো 8টা শিডিউল তো ছিল, 9th শিডিউল কিন্তু অ্যামেন্ডমেন্টের পর অ্যাড হয়। তো এরকম কোশ্চেন ছিল যে 9th শিডিউল কোন প্রধানমন্ত্রীর আমলে অ্যামেন্ডমেন্ট অ্যাড হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তো অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরু কী করেছিল, 19 অফ দ্য স্টেট লেজিসলেটর ডিলিং উইথ ল্যান্ড রিফর্মস অ্যান্ড অ্যাবোলেশন অফ দ্য জমিদারি সিস্টেম। তার মানে দেখো ল্যান্ড রিফর্মস মানে ভূমি রাজস্ব নীতি এবং অ্যাবোলেশন মানে বন্ধ করে দেওয়া অফ দ্য জমিদারি সিস্টেমকে মানে বন্ধ করতে পারমানেন্টলি কোনো অ্যাক্টের দ্বারা। দিস শিডিউল ওয়াজ অ্যাডেড বাই ফার্স্ট কমান্ডমেন্ট অ্যাক্ট
1951। তার মানে প্রথম সংবিধান সংশোধন আইন কখন পাস হয়? 1951 সালে। তো ফার্স্ট অ্যামেন্ডমেন্টের দ্বারা 9 শিডিউলকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করা হয়, যেটা ছিল কি ল্যান্ড রিফর্ম এবং অ্যাবলিশন অফ দ্য জমিদারি সিস্টেম রিলেটেড। বুঝাতে পেরেছি? চলো 10 শিডিউল। দেখো 10 শিডিউল আমরা জানি দলবদল নিয়ম। কীরকম দলবদল নিয়ম? ধরো একটা ভোট হলো, এবার ধরো তুমি আমাকে কোনো একটা ধরো লার্নিং ওয়েব, ঠিক আছে, কীরকম ব্যাপারটা যে ধরো লার্নিং ওয়েব ভোটে দাঁড়িয়েছে, তোমরা ভোট দিলে, তোমরা ভোট দিয়ে আমাকে জয় করালে। এবার ভোট তো দিয়ে দিলাম, ভোট দিয়ে দিয়েছো, আমাকে জয় করিয়ে দিয়েছো। এবার আমি কী করলাম, আমি সঙ্গে সঙ্গে রাতারাতি লার্নিং ওয়েব থেকে চেঞ্জ করে বা লার্নিং ওয়েব থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো একটা পার্টিতে জয়েন করে গেলাম, নিয়ে আমি আবার পার্লামেন্টে মেম্বার হয়ে গেলাম। তো এটা তো ভুল। কেন? কারণ তুমি তো আমাকে ভরসা করে জিতিয়েছো, তুমি আমার উপর বিশ্বাস রেখে জিতিয়েছো, আমাকে এবং আমার পার্টি দুটোকে বিশ্বাস করে জিতিয়েছো। তো এই যে দল বদল নিয়ম কিন্তু আগে ছিল, ঠিক আছে, আগে কোনো পার্টিকুলার নিয়ম ছিল না, মানে পার্টি সবাই চেঞ্জ করে নিত, ঠিক আছে। তো এটার জন্যই 10 শিডিউলে এই দল বদল নিয়মের কথাই উল্লেখ রয়েছে। দেখো কি বলছে, প্রভিশন রিলেটিং টু দ্য ডিসকোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেটর অন গ্রাউন্ড অফ ডিফেকশন। অর্থাৎ দল বদলের জন্য যে পার্লামেন্টের মেম্বার এবং স্টেট লেজিস্টারের ডিসকোয়ালিফিকেশন উল্লেখ রয়েছে। অর্থাৎ বলতে গেলে যেটাকে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল। এই যে অ্যান্টি ডিফেকশন ল, দল বদল নিয়ম, দল বিরোধী নিয়ম। তো এই যে অ্যান্টি ডিফেকশন ল কত খ্রিস্টাব্দে বা কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা এটা মানে পাস হয়? তো দিস শিডিউল ওয়াজ অ্যাডেড বাই 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985। তাহলে 1951-তে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের দ্বারা 9 শিডিউল অ্যাড হয়ে গেল। 1985-তে 52তম শিডিউল 52তম কমেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কী হলো, 10 শিডিউল অ্যাড হয়ে গেল। কি 10 শিডিউল অ্যাড কিসের রিলেটেড? অ্যান্টি ডিফেকশন ল। তাহলে ওয়ার্ডগুলো উচ্চারণ করলো, অ্যান্টি ডিফেকশন ল। ওকে, তারপর 11th শিডিউল। দেখো 11th আর 12কে একসঙ্গে পড়বো, আবার যেমন 5, 6কে একসঙ্গে পড়লাম এরকম। দেখো 11th শিডিউল 73তম অ্যামেন্ডমেন্ট 1992 দ্বারা অ্যাড হয়, আর 12th শিডিউল 74th অ্যামেন্ডমেন্ট 1992 দ্বারা অ্যাড হয়। দেখো তোমাদেরকে একটা কথা মাথায় রাখি, 73তম সংশোধন আর 74তম সংশোধন যেখানে যেখানে থাকবে চোখ বন্ধ করে মাথায় রাখবে 73তম সংশোধন মানে পঞ্চায়েত, 74তম সংশোধন হচ্ছে মানে কি মিউনিসিপ্যালিটি। বাস, গল্প শেষ। দেখো 11th শিডিউলে কী রয়েছে, স্পেসিফাই দ্য পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ পঞ্চায়েত। অর্থাৎ পঞ্চায়েতের পাওয়ার, পঞ্চায়েতের রেসপন্সিবিলিটি, পঞ্চায়েতের অথরিটি সম্বন্ধে রিলেটেড রয়েছে 11th শিডিউলে। কখন অ্যাড হয়? 73তম সংশোধন 1992-তে। আর 12তম শিডিউলে কী রয়েছে, মিউনিসিপ্যালিটি কথা রয়েছে। অর্থাৎ মিউনিসিপ্যালিটির পাওয়ার, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, তার মানে এটা রুরাল এরিয়ার, এটা আরবান এরিয়ার। এটা 74তম সংশোধনের দ্বারা কী হয়, এই শিডিউলটা অ্যাড হয়। তাহলে দেখো এই হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের টোটাল 12টা শিডিউল। ওকে, বুঝাতে পেরেছি? তাহলে আমরা যদি একটু রিভিশন দিই, ঠিক আছে। প্রথম শিডিউলে কী রয়েছে, বিভিন্ন স্টেট এবং বিভিন্ন ইউনিয়ন টেরিটরির মানে সীমারেখা বলতে পারো, তাদের নিয়ম। তো টেরিটরি এই ওয়ার্ডটা উচ্চারণ রাখবো, মনে রাখবো ফার্স্ট শিডিউলে। সেকেন্ড শিডিউল, যেখানে বিভিন্ন পদের কী রয়েছে, এমুলমেন্টস অর্থাৎ স্যালারি, ভাতা, বিশেষ অধিকার সম্পন্ন উল্লেখ রয়েছে, ওয়ার্ডটা মনে রাখবে কি এমুলমেন্টস। তৃতীয় শিডিউলে রয়েছে কি ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, অর্থাৎ যে শপথ গ্রহণ এবং যে তাদের স্বীকৃতি, সেটা থার্ড শিডিউলে রয়েছে। এখানে এই ওয়ার্ডটাই মনে রাখবে। ফোর্থ শিডিউলে রয়েছে কি রাজ্যসভার অ্যালোকেশন, রাজ্যসভার অ্যালোকেশন, ঠিক আছে, সিট অ্যালোকেশন। 5 নম্বর শিডিউলে কী রয়েছে, শিডিউল ট্রাইব এবং শিডিউল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশন এবং কন্ট্রোল, মানে SC ST, ঠিক না, SC ST। আর 6 নম্বর শিডিউলে রয়েছে ওই ট্রাইবাল এরিয়ারই, মানে শিডিউল ট্রাইব যে রয়েছে ট্রাইবাল এরিয়ারই অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল, কিন্তু নর্থ ইস্ট স্টেটগুলোতে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ওকে, 7 শিডিউলে কী রয়েছে, 7 শিডিউল রয়েছে ফেডারেল লিস্ট, অর্থাৎ ইউনিয়ন অ্যান্ড সেন্ট্রালের মধ্যে যে পাওয়ার ডিভিশনের কয়েকটা লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট, এটা 7 শিডিউলে রয়েছে। আর 8 শিডিউলে কী রয়েছে, ল্যাঙ্গুয়েজ রিকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন, 14+8, প্রথমে 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, এখন পরে 22টা ল্যাঙ্গুয়েজ হয়েছে, 3বার অ্যামেন্ডমেন্টের দ্বারা এই 8টা ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়েছে। ওকে, 9 শিডিউলে কী রয়েছে, যেটা ফার্স্ট
মানে অ্যামেন্ডমেন্টের দ্বারা অ্যাড হয়ে থাকে। 9 শিডিউলে রয়েছে কি ল্যান্ড রিফর্মস অ্যান্ড জমিদারি সিস্টেমকে নষ্ট মানে শেষ করার বা বন্ধ করার জন্যই শিডিউল, যেটা 1951-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে। 10 শিডিউলে কী রয়েছে অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলবদল নিয়ম 52তম সংশোধনের দ্বারা। ওকে, আর 11 আর 12তম শিডিউলে রয়েছে কি পঞ্চায়েত, 11তে পঞ্চায়েত, 12তে মিউনিসিপ্যালিটি, 73তম সংশোধন এবং 74তম সংশোধনের দ্বারা। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের টোটাল 12টা শিডিউল। বুঝতে পেরেছি? এবার আমার প্রশ্ন হচ্ছে স্যার মনে কীভাবে রাখবো? চলো মনে রাখার ট্রিক্স তোমাদের শিখিয়ে দিই। দেখো, মনে রাখার শিডিউল, মনে রাখার নিয়ম একটাই কমন নিয়ম, তুমি বিভিন্ন বইয়ে পেয়ে যাবে, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে পেয়ে যাবে, বলছি না যে আমি নিজে তৈরি করেছি। একটাই নিয়ম, সে নিয়ম কী হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম। দেখো ব্যাস, আর কিছু না, টিয়ার্স অফ ওল্ড পিএম। ওকে, দেখো টি ফর কি টেরিটরিজ, তার মানে প্রথম শিডিউলে কী রয়েছে টেরিটরি, স্টেট অ্যান্ড টেরিটরি। ই ফর রয়েছে দেখো এমুলমেন্টস, ই ফর কি দেখো এমুলমেন্টস মানে অর্থাৎ কি স্যালারি। এ ফর অ্যাফার্মেশন, এ ফর কি অ্যাফার্মেশন মানে এই যে ওথ, যে বিভিন্ন শপথ গ্রহণের কথা উল্লেখ রয়েছে, এ ফর অ্যাফার্মেশন বা ওথ। আর ফর হচ্ছে রাজ্যসভা, দেখো আমি এখানে বলে দিচ্ছি, আর ফর হচ্ছে কি রাজ্যসভা অর্থাৎ রাজ্যসভার সিট অ্যালোকেশন। এস ফর হচ্ছে কি শিডিউল্ড কাস্ট শিডিউল্ড ট্রাইব এরিয়ার। আর ও ফর কি আদার স্টেট, আদার শিডিউল এরিয়া, ঠিক না? মানে প্রথমে এস ফর কি শিডিউল কাস্ট এবং শিডিউল এরিয়া হয়ে যাবে, ও ফর হবে কি আদার স্টেট অর্থাৎ যে ওই আসাম বিভিন্ন স্টেটগুলো রয়েছে তাদের কথা। এফ ফর কি, এফ ফর হচ্ছে ফেডারেল লিস্ট অর্থাৎ 7 শিডিউল কী রয়েছে ফেডারেল লিস্ট রয়েছে, ডিভিশন অফ পাওয়ার। এখানে 8 নম্বর ও, 8-এ রয়েছে কি ও, ও মানে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ও মানে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এল ফর ল্যান্ড রিফর্ম, একটু আগে বললাম এল ফর কি ল্যান্ড রিফর্ম। ডি ফর কি, ডি ফর হচ্ছে ডিফেকশন মানে অ্যান্টি ডিফেকশন। আর পিএম মানে কি পঞ্চায়েত, অ্যান্ড এম ফর মানে কি মিউনিসিপ্যালিটি। তার মানে 12টা শিডিউল মনে রাখার সবচেয়ে বেস্ট নিউমেরিক্স হচ্ছে কি টিয়ার্স অফ ওল্ড পিএম। দেখে নাও এক এক করে, এই দেখো টিয়ার্স যদি আমরা একটু ওয়ার্ড করে উচ্চারণ করে দেখি তাহলে দেখো এই যে টিয়ার্স কোথায় রয়েছে, 1 থেকে রয়েছে 5-এ রয়েছে টিয়ার্স, 1 থেকে 5-এ কী কী রয়েছে টিয়ার্স। টিয়ার্সে কী আছে দেখো টেরিটরিজ ফার্স্ট শিডিউল, এমলুমেন্টস মানে স্যালারি সেকেন্ড শিডিউল, অ্যাফার্মেশন বা ওথ যেটা শপথ সেটা 3য় শিডিউল, 4 নম্বরে রয়েছে রাজ্যসভার সিট অ্যালোকেশন, আর এস ফর রয়েছে শিডিউল্ড এরিয়া মানে শিডিউল এরিয়া বা শিডিউল ট্রাইব। হয়ে গেল, তাহলে টিয়ার্স হয়ে গেল। তারপরে কী রয়েছে অফ, অফে কী রয়েছে দেখো 6-7, অফে রয়েছে কি 6-7, 6-এর মধ্যে প্রথমে কী বলছে আদার শিডিউল এরিয়া, মানে দেখো প্রথমে তো শিডিউল এরিয়া শিডিউল ট্রাইবের অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, তারপরে আদার শিডিউল এরিয়া মানে আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা। সাথে কি রয়েছে ফেডারেল লিস্ট অর্থাৎ ডিভিশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, তাহলে টিয়ার্স অফ হয়ে গেল। ওল্ড পিএম, ঠিক না, ওল্ড পিএম যদি আমরা বলি দেখো 8 থেকে 12 আছে ওল্ড পিএম। তো ও ফর কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এল ফর কি ল্যান্ড রিফর্মস, ডি ফর কি অ্যান্টি ডিফেকশন ল, পি ফর পঞ্চায়েত, এম ফর মিউনিসিপ্যালিটি। তাহলে টিয়ার্স অফ ওল্ড পিএমের দ্বারা আমরা এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের টোটাল 12টা শিডিউলকে মনে রাখতে পারবো। ওকে, তাহলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আজকে ক্লাস তাহলে এখানে রাখলাম। নেক্সট ক্লাস কালকে পলিটিক্স সন্ধ্যা 7টায়, যেখানে আমরা আলোচনা করব ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট। দেখো আমরা শিডিউল আজকে করে নিলাম, এরপর আমাদের হবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট অর্থাৎ অংশ বা ভাগ। ওকে, তাহলে আজকে এখানে রাখলাম, পরবর্তী ক্লাসে সন্ধ্যা 7টায় কালকে আবার দেখা হবে। বাই।